দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে চলে যাওয়া শ্রীলঙ্কা কিংবা অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত পাকিস্তানের পুঁজিবাজার গত বছর বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে। এশিয়ার উদীয়মান পুঁজিবাজারগুলোয় সবচেয়ে বেশি রিটার্ন এসেছে এ দুই দেশের পুঁজিবাজারে। এ সময় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পুঁজিবাজারের রিটার্ন ছিল কিছুটা নেতিবাচক। অন্য দেশগুলোর পুঁজিবাজার গত বছর ইতিবাচক ধারায় ছিল, যদিও এক্ষেত্রে পুরোই বিপরীত চিত্র বাংলাদেশে। এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে প্রায় সব সূচকেই বাংলাদেশের পুঁজিবাজারের অবস্থান সবার নিচে। এক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বিবেচনায় ফিলিপাইন ও শ্রীলঙ্কা বাদে বাকি সব দেশেই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। এ দুই দেশে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা যথাক্রমে 285 ও 290, আর বাংলাদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 360। এছাড়া ভারতে 5564, পাকিস্তানে 523, থাইল্যান্ডে 885, ভিয়েতনামে 435 এবং ইন্দোনেশিয়ার পুঁজিবাজারে 943টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। বাজার মূলধনের দিক থেকে বাংলাদেশ গত বছর শুধু শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ছিল। তুলনামূলক ছোট অর্থনীতির দ্বীপ দেশটির বাজার মূলধন গত বছর শেষে ছিল $1645 কোটি সমপরিমাণ, আর বাংলাদেশের বাজার মূলধন ছিল $2996 কোটি সমপরিমাণ। এছাড়া বছর শেষে বাজার মূলধন ভারতে ছিল $5,28,448 কোটি, পাকিস্তানে 4,635 কোটি, থাইল্যান্ডে 55,922 কোটি, ভিয়েতনামে 21,184 কোটি, ইন্দোনেশিয়ায় 75,580 কোটি ও ফিলিপাইনে ছিল $34,286 কোটি সমপরিমাণ। গত বছর শেষে দেশে জিডিপির অনুপাতে বাজার মূলধনের পরিমাণ ছিল মাত্র 6.6%। একই সময়ে জিডিপির অনুপাতে বাজার মূলধন ভারতে ছিল 136%, পাকিস্তানে 12.4, শ্রীলঙ্কায় 22.1, থাইল্যান্ডে 105.7, ভিয়েতনামে 45.2, ইন্দোনেশিয়ায় 54 ও ফিলিপাইনে ছিল 73%। তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ এর প্রেসিডেন্ট ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বণিক বার্তাকে বলেন, তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়াতে হবে। 90-এর দশকে পুঁজিবাজারে যেসব কোম্পানি এসেছে তারা কিন্তু এখান থেকে মূলধন উত্তোলনের পাশাপাশি কর্পোরেট করের ক্ষেত্রে ভালো ছাড় পেয়েছে, যার কারণে কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে উৎসাহিত হয়েছে। এখন কিন্তু তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান খুব বেশি নয়। আইনি কাঠামোয় এমন বিধান থাকতে হবে যাতে করে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে বাধ্য হয়, আবার তাদের জন্য আকর্ষণীয় প্রণোদনারও ব্যবস্থা থাকে। গড় লেনদেনের দিক দিয়ে বাংলাদেশের পুঁজিবাজার গত বছর এশিয়ায় অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে ছিল। এ সময় দেশের পুঁজিবাজারের গড় লেনদেন হয়েছে $3.20 লাখ সমপরিমাণ, যেখানে ভারতের পুঁজিবাজারে গড় লেনদেন হয়েছে $2,331 কোটি সমপরিমাণ। পাকিস্তানের পুঁজিবাজারে গড়ে $5.80 লাখ, শ্রীলঙ্কায় $3.40 লাখ, থাইল্যান্ডে $115.80 কোটি, ভিয়েতনামে $57.50 লাখ, ইন্দোনেশিয়ায় $88 কোটি ও ফিলিপাইনের পুঁজিবাজারে গড়ে $10.50 লাখ সমপরিমাণ লেনদেন হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণের দিক দিয়েও বাংলাদেশের অবস্থান নিচের সারিতে। গত বছরে দেশের পুঁজিবাজারে লেনদেনে বিদেশিদের অংশগ্রহণ ছিল 1%। একই সময়ে ভারতে এ হার ছিল 12%। এছাড়া পুঁজিবাজারে লেনদেনে বিদেশিদের অংশগ্রহণের হার পাকিস্তানে 4%, শ্রীলঙ্কায় 10, থাইল্যান্ডে 51, ভিয়েতনামে 18, ইন্দোনেশিয়ায় 33 ও ফিলিপাইনে 25% ছিল। আগের 2 বছরের ধারাবাহিকতায় 2024 সালেও দেশের বিনিয়োগকারীদের হতাশ করেছে পুঁজিবাজার। এ সময় বাংলাদেশের পুঁজিবাজারে 16% নেতিবাচক রিটার্ন এসেছে। এশিয়ার 2 দেশ থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার পুঁজিবাজারে এ সময় 2% নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে পাকিস্তানের পুঁজিবাজার 85% ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া এ সময় ভারতে 9%, ভিয়েতনামে 12% ও ফিলিপাইনে 1% ইতিবাচক রিটার্ন ছিল। বাংলাদেশের পুঁজিবাজারের আকারের তুলনায় আনুপাতিক হিসাবে বাজার মধ্যস্থতাকারীদের সংখ্যা অনেক বেশি। এর ফলে অনেক প্রতিষ্ঠানের অবস্থাই রুগ্ন হয়ে পড়েছে। দেশে বর্তমানে 456টি স্টক ব্রোকারেজ, 66টি মার্চেন্ট ব্যাংক এবং 67টি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রয়েছে। এক্ষেত্রে শুধু ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে। দেশটিতে 4,902টি ব্রোকারেজ, 225টি মার্চেন্ট ব্যাংক ও 42টি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রয়েছে। বাকি দেশগুলো এ ধরনের
ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বাংলাদেশের চেয়ে কম। গত 15 বছরে দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানির তালিকাভুক্তি ও প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়িয়ে অর্থ লুটে নেওয়ারও অনেক নজির রয়েছে। অনিয়মের কারণে মিউচুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থা তলানিতে নেমেছে। বিশেষ করে মেয়াদি মিউচুয়াল ফান্ড খাতের শীর্ষ দুই প্রতিষ্ঠান রেস ম্যানেজমেন্ট পিসিএল ও এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরূপের অভিযোগ থাকলেও বিএসইসির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে এসব অনিয়মে খোদ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে সহায়তার অভিযোগ রয়েছে। ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বণিক বার্তাকে বলেন, গত 1.5 দশকে পুঁজিবাজারে সুশাসন তলানিতে ঠেকেছে। এত পরিমাণ অনিয়ম হয়েছে যে সেখান থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে। এ পরিস্থিতি থেকে উত্তরণে আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ডিএসইর পক্ষ থেকে পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরা হবে।